বছর আগে বিডিআর বিদ্রোহী রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস সহ অনেকেই সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছেন নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। রাওয়া ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করার 50 দিনের মধ্যেই 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকা পিলখানায় তৎকালীন বিডিআরদের একটি গ্রুপ দ্বারা বিদ্রোহ সংঘটিত হয়। বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দপ্তর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন অন্যান্য সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিককে হত্যা করে। তারা বেসামরিক লোকেদের উপর গুলি চালিয়েছিল। তারা অনেকে অফিসার এবং তাদের পরিবারকে জিম্মি করেছিল, স্থাপনা ও সম্পদ ভাঙচুর করেছিল এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছিল। পরে সরকারের সঙ্গে একাধিক আলাপ আলোচনার পরে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়। অস্ত্র সমর্পণের মধ্যে দিয়ে পরবর্তীতে এই বিদ্রোহীর অবসান ঘটে। 2013 সালে 5 নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে 152 জনের মৃত্যুদণ্ড এবং 161 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আরও 25 জন বিদ্রোহী জড়িত থাকার কারণে 3 থেকে 10 বছরের মধ্যে কারাদণ্ড পেয়েছিল। আদালত অভিযুক্ত 277 জনকেও খালাস দিয়েছিল। 15 বছর আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস সহ আরও অনেকে সরাসরি জড়িত ছিল বলে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ দাবি করেন, পিলখানায় হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলে নূর তাপস ও শেখ সেলিম সরাসরি জড়িত। এর জন্য নেপথ্য রয়েছে বলে স্বাধীন তদন্ত কমিটি গঠন হলে তাদের নামও আসবে। এ সময় নিহত সেনা কর্মকর্তা কর্নেল শাকিলের ছেলে অ্যাডভোকেট সাকিবুর বলেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সেই সময় কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটিতে ছিলেন। রিপোর্টটি প্রকাশ করেছে, সেটি 3 দফা সংশোধন করার পর মিডিয়ায় দেওয়া হয়েছিল। তিনি সেই রিপোর্টের কপি প্রকাশের দাবি জানান। এ সময় নিহতদের পরিবার 25 ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহী না বলে বিডিআর হত্যাকাণ্ড বলার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। নিহত পরিবারের সদস্যরা বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের হাত রয়েছে। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় ডাল ভাত নিয়ে দ্বন্দ্বের যে কথা প্রচার করা হয় তা সত্য নয়। এই হত্যাকাণ্ডটি ভিন্ন খাতে নিতেই এমন কথা প্রচার করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সিমেনের ভার্চুয়াল ভাষণে ডক্টর ইউনূস একথা জানান। তিনি বলেন, অভ্যন্তরীণমূলক বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থায়ী সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার আহ্বান জানান। উদ্বোধনী অধিবেশনের থিম শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য মতোই টেকসই ও ভবিষ্যতের জন্য ক্ষমতার ধার, বৈষম্যিক দক্ষিণ। এর আগে এই সামিটে যোগ দিতে ডক্টর ইউনূসকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার 2 দেশের নেতার মধ্যে এক ফোন আলাপে এই আমন্ত্রণ জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে রাজি হন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত 2023 সালে 12-13 জানুয়ারি প্রথম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট এবং 2023 সালে 17 নভেম্বর দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট ভার্চুয়াল ফরম্যাট আয়োজন করেছিল। দীর্ঘ সম্মেলনের আগে 2টি সংস্করণ গ্লোবাল সাউথ থেকে 100টিরও বেশি দেশ অংশগ্রহণ করে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী
অপ্রয়োজনীয় ও মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে জানিয়েছেন জাতিসংঘ। শুক্রবার 16 আগস্ট জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘের বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ অস্থিরতা বিষয়ের প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক প্রতিবেদন এসব তথ্য উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, পুলিশ ও আধাসামরিক বাহিনী শান্তিপূর্ণ আন্দোলন ও সহিংসতার ঘটনা মোকাবিলায় অতিরিক্ত বল প্রয়োগ করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরে 10 পৃষ্ঠার এই প্রতিবেদন গতকাল শুক্রবার জেনেভা থেকে প্রকাশ করা হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতা গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে তার 15 বছরের শাসনের অবসান ঘটে। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার আগে 6 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত চলমান আন্দোলনে প্রায় 400 জনের মৃত্যুর খবর ও 5 থেকে 6 আগস্টের মধ্যে প্রায় 250 জনের মৃত্যুর কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি মোকাবিলায় অপ্রয়োজনীয় অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অবৈধভাবে গ্রেপ্তার ও আটক, জোরপূর্বক গুম করা, নির্যাতন ও খারাপ আচরণ এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ গুরুত্বপূর্ণ বাধা দেওয়ার মতো ঘটনা আন্দোলনকে কেন্দ্র করে ঘটেছে বলে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক দপ্তর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে। এই ঘটনায় আরও স্বাধীন তদন্তের প্রয়োজন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইন শৃঙ্খলা দ্রুত পুনরুদ্ধার ও আরও প্রাণহানি, সহিংসতা ও প্রতিশোধমূলক কাজ বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে প্রতিবেদনে। আয়নাঘর ইস্যুতে আলোচিত সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া কর্মকর্তা জিয়াউর আহসানকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নিউ মার্কেটে থানা দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুক্রবার 16 আগস্ট তাকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে এই আদেশ দেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ সজীব মিয়া তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। প্রসঙ্গত, গত 6 আগস্ট সেনাবাহিনী সংযোগ অধিদপ্তর আইএসপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জিয়াউর আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার তথ্য জানানো হয়।